নমস্কার, নিউজ 18 বাংলার পর্দায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমাদের ভারতবর্ষে সাধারণ মানুষের কাছে ওষুধের ক্রয় ক্ষমতা একটা উদ্বেগজনক বিষয়। আর এই জেনেরিক মেডিসিন আমাদের ভারতবর্ষ কিভাবে বিশ্বের বাজারে এক্সপোর্ট করছে এবং অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠছে ফার্মা ইন্ডাস্ট্রিতে, সেই বিষয় নিয়েই আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে পেয়ে গেছি ভারতের অন্যতম বৃহত্তম প্রাইভেট ফার্মাসি রিটেল চেন দাওয়া ইন্ডিয়ার গ্রুপ সিইও ডক্টর সুজিত পল মহাশয়কে। নমস্কার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। একেবারে শুরুতেই যেটা জেনে নেব যে আমাদের ভারতের সাধারণ মানুষের কাছে এই সচেতনতা নেই যে জেনেরিক মেডিসিন আর ব্র্যান্ডেড মেডিসিন এই দুটোর মধ্যে পার্থক্য কি। যখন যে কোনো ওষুধ আবিষ্কার হয় কিছু সংখ্যক বছর সেটা ব্র্যান্ডেড হিসেবে থাকে, কারণ তাদেরকে বলে তখন ইনোভেটর, যারা ইনোভেট করে, এবং একটা সময় অবধি তারা সেই পেটেন্টটাকে হোল্ড করতে পারে। সেই সময়টা যখন ক্রস করে যায় তখন সেটা যে কোনো কেউই কিন্তু ম্যানুফ্যাকচার করতে পারে, প্রোভাইডেড তার যে লাইসেন্স থাকে এবং নেসেসারি ডকুমেন্টেশনস থাকে। তখন সেই যে ইনোভেটরটা ছিল বা যারা সেই ওষুধটাকে আবিষ্কার করেছিল তারা কিন্তু তখন যখন সেই সময়টা কেটে যায় তারা কিন্তু সেটাকে যখন ম্যানুফ্যাকচার করে তখন সেটা সেম মলিকিউল বা সিমিলার মলিকিউল সেটা জেনারিক ফর্মে কিন্তু আসে। অর্থাৎ যে কোনো ব্র্যান্ডেড মেডিসিন আপনারা যেটা দেখছেন, ব্র্যান্ড কিছুই না, কম্বিনেশন অফ মলিকিউলসকে যখন ব্র্যান্ড বানাচ্ছে এবং সেই মলিকিউলই আপনি কোনো ব্র্যান্ড নাম না নিয়ে যদি বিক্রি হয় সেটা তখন জেনারিক। ধরুন একটা কফি খাচ্ছেন বা একটা চা খাচ্ছেন এবং সেই কফিটা বা চাটা যদি একটা লেবেলে ব্র্যান্ড লেখা থাকে এবং সেই লেবেলটা যেই খুলে দিলেন তখন কিন্তু সেটা সেই ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন না, তখন সেটা জেনারিক। তাহলে এই যে জেনারিক মেডিসিন আমরা বলছি সেটা যখন ব্র্যান্ডেড থাকবে না, তার মানে তার বাজারের মূল্যটা অনেক কমে যাচ্ছে। আপনি যখন ব্র্যান্ড নামটা ইউজ করছেন না তখন তার প্রাইসটা অনেক অ্যাফোর্ডেবল হয়ে যায়। এই ধরনের ওষুধের চাহিদা কেমন আছে আমাদের ভারতের বাজারে? ভারতে এখনো অবধি আমরা যেটা দেখেছি যে ব্র্যান্ড ফোকাস খুব বেশি, যেটা আমরা বিদেশে দেখি না। তো সেটা নানান কারণ আছে ডেফিনেটলি, কিন্তু চাহিদা যদি বলেন সাধারণ মানুষ কিন্তু এখনও ব্র্যান্ড হিসেবে চায়। যখন একটা ওষুধের দোকানে কেউ যায় সাধারণ মানুষ কিন্তু বলে অমুক ব্র্যান্ডটা দিন, যদি কারো জ্বর হয়, কিছু সর্দি কাশি হয় এটসেট্রা। তার কারণটা হচ্ছে অনেক সময় তারা প্রেসক্রিপশনটা ফলো করে। তো যখন সেই সাধারণ মানুষ বুঝতে পারবে যে না, এই সেম মলিকিউলই তো আমি জেনারিকে পাচ্ছি, তখন কিন্তু সেই সাধারণ মানুষের সেই সচেতনতা বাড়বে যে আমরা ব্র্যান্ড কেন নেব, আমরা তাহলে জেনারিকই নেব। ক্রনিক কতগুলো রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস, সুগার, এগুলোর ক্ষেত্রে, এবং সেগুলোর ওষুধের চাহিদা যেমন আছে তেমন তাদের প্রাইসটাও খুব বেশি। সেক্ষেত্রে যদি জেনারিক মেডিসিন ইউজ করা যায় তাহলে তো অনেকটা সুবিধা হতে পারে। একদম। যাদের বাড়িতে ক্রনিক পেশেন্টস থাকে এবং প্রচুর বাড়িতে ক্রনিক পেশেন্ট, মানে স্পেশালি যখন পশ্চিমবঙ্গে এরকম একটা ইভেন্ট আমরা করছি, আমরা জানি পশ্চিমবঙ্গে প্রত্যেকের বাড়িতে মিষ্টি খায় এবং ম্যাক্সিমাম বাড়িতে নয় ডায়াবেটিক নয় কার্ডিও থাকে। তো ডায়াবেটিক বা কার্ডিও যখন থাকে দেখবেন যে আনুমানিক যদি সে ব্র্যান্ডেড মেডিসিন নিতে চায় ডায়াবেটিকের, ইজিলি 5 থেকে 5.5-6 হাজার টাকা তাদের পড়ে যায়। সেই সিমিলার মলিকিউল সে যদি জেনারিকে নেয় তখন কিন্তু খুব উচ্চ গুণমানের ওষুধও পাবে, কিন্তু সেটা হয়তো 1.5-2 হাজার টাকা হয়ে যাচ্ছে। এবার এই যে ধরুন 4-4.5 হাজার টাকা বাঁচছে একটা সাধারণ মানুষের সংসার চালানোর জন্য, কিন্তু এই 4-4.5 হাজার টাকাটা অনেকটাই টাকা হয়। কিন্তু সেক্ষেত্রে অনেকের এই ধারণাটা থাকে যে আমি কম মূল্যের ওষুধ কিনছি মানে সেই ওষুধটা বোধহয় ঠিকভাবে কাজ করবে না। এটা নিশ্চয়ই খুব ভুল ধারণা। এটা প্রচণ্ড ভুল ধারণা। ইট ইজ অল অ্যাবাউট দ্য এডুকেশন সিস্টেম। কারণটা হচ্ছে যে আমি যেটা প্রথমেই বললাম যে ভারতবর্ষে ব্র্যান্ডের প্রচারটা এতটাই হয়েছে যে এখন ব্র্যান্ড থেকে জেনারিক কনভার্সনটা সময় লাগবে। বাট ইট ইজ অ্যাবসলিউটলি রং যে মানে জেনারিক মেডিসিন খুব ভালো আছে এবং সাধারণ মানুষরা জেনারিক মেডিসিন যদি কনজিউম করে, হাই কোয়ালিটি জেনারিক মেডিসিন, ইট ওয়ার্কস ফ্যান্টাস্টিক। সেক্ষেত্রে মানে এই যে আমরা সাশ্রয়ী মূল্যের ওষুধের কথা বলছি, দাওয়া ইন্ডিয়া কিভাবে কাজ করছে সারা ভারতবর্ষ জুড়ে, তাদের রিটেল স্টোরগুলো সম্পর্কে যদি একটু জানান। দাওয়া ইন্ডিয়া অ্যাজ অফ নাও সারা ভারতবর্ষে 1000-এর বেশি রিটেল স্টোর আছে, কোকোফোফো মিলিয়ে। মানে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে শুরু করে সাউদার্ন ইন্ডিয়াতে সব জায়গায় আমাদের প্রেজেন্স আছে, যাতে সাধারণ মানুষের কাছে
উচ্চ গুণমানের ওষুধ আমরা সহজে তাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং এটা খুব ডিপ কাজ হচ্ছে যে শহরে, গ্রামাঞ্চলে, মফস্বলে প্রত্যেক জায়গাতে আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব সাধারণ মানুষের কাছে এগিয়ে আসতে, যাতে সাধারণ মানুষ এর সেই বেদনাটা না থাকে যে তারা ব্র্যান্ডের ওষুধ অ্যাফোর্ড করতে পারছে না বলে সে বাড়িতে ওষুধ খাচ্ছে না, বা তারা ওষুধ ভেঙে খাচ্ছে, বা মর্নিং আফটারনুন ইভিনিং না করে মর্নিং ইভিনিং ওষুধ খাচ্ছে। তো দাওয়া ইন্ডিয়া রিলেন্টলেসলি কাজ করছে অ্যাক্রস সেগমেন্ট ভারতবর্ষের, যাতে সাধারণ মানুষের হাতে খুব হাই কোয়ালিটি জেনারিক মেডিসিন অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস পৌঁছয়। এই কাজটা তো সরকারিভাবেও উদ্যোগ নেওয়া হয়েছে, মানে আমরা দেখতে পাই যে সরকারি হাসপাতালগুলোতে জনঔষধি যে স্টোরগুলো আছে তাদের সঙ্গে আপনারা যুক্ত হয়ে কাজ করবার চিন্তা ভাবনা করছেন। ভারত সরকার খুব ভালো কাজ করছে জনঔষধির, কিন্তু সরকারের কাজ করছে। অ্যাজ আ প্রাইভেট জেনারিক রিটেল ফার্মা চেইন আমরা আমাদের কাজ করছি, এবং আমাদের ইন্ডিয়ার রিকোয়ারমেন্ট এতটাই বেশি যে সব কিছু যদি আমরা বলি সরকার করবে আর সবাই হাত গুটিয়ে বসে থাকবে তাহলে সম্ভব না। তো সরকার যেরকম সরকারের জনঔষধি করছে, আমরা করছি প্রাইভেট জেনারেল রিটেল চেন, যাতে সাধারণ মানুষের সেই সাহায্য হয়। তো বোথ অফ আস আর ওয়ার্কিং ফর দ্য সেম ডাইরেকশন। একটা সময় দেখবেন শুধু সরকারি ব্যাংকে মানুষ যেত, এখন প্রাইভেট ব্যাংকেও মানুষ যায়। একটা সময় শুধু সরকারি টেলিফোন আপনারা ইউজ করতেন, এখন প্রাইভেট সার্ভিস প্রোভাইডারও ইউজ করেন। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ। এই যে মানে আপনারা সাশ্রয়ী মূল্যে একটা ভাবনা চিন্তা যে সুলভ মূল্যে আমি মানুষের কাছে ওষুধ পৌঁছে দেব, গ্রামীণ মানে যে সেক্টরগুলো যেখানে একদম প্রান্তিক অঞ্চল, মানে সেখানে অনেক কিছু পৌঁছানোর অসুবিধা রয়েছে, সেই জায়গাগুলোতে আপনারা কিভাবে পৌঁছে? আমরা কিন্তু যদি ভারতবর্ষের বিভিন্ন জায়গা দেখেন, আপনি দেখবেন যে আমরা অনেক গ্রামের ভেতরে গিয়েও কাজ করছি। আমাদের একটা প্রজেক্ট আছে, পশ্চিমবঙ্গে লঞ্চ হয়েছে, প্রজেক্ট সঞ্জীবনী বলে। সেই প্রজেক্টে কিন্তু আমরা গ্রামের একদম ভেতরে গিয়ে এনশিওর করছি যে যাতে সেখানে হাই কোয়ালিটি অ্যাফোর্ডেবল জেনারিক মেডিসিন পাওয়া যায়। এবং শুধু তাই না, আজকে যদি পশ্চিমবঙ্গের কথা আমরা বলি, পশ্চিমবঙ্গের মফস্বলে ধরুন রিষড়া, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, শ্রীরামপুর, কোন্নগর, হাওড়ার কিছু জায়গা আমাদের কিন্তু অলরেডি আমরা সেখানে স্প্রেড আউট করেছি, যাতে সেখানকার লোকেরাও বেনিফিটেড হয়। এরম নয় যে শুধু মেট্রো সিটিজেই আমরা আছি, এরম নয়। আপনাদের প্রফিট মার্জিনের কথাটাও চিন্তা ভাবনা করতে হয়, আবার মানুষের অ্যাফোর্ডেবিলিটি এটাও আপনাদের ভাবনা চিন্তার মধ্যে রাখতে হয়। তো এই দুটোকে ভারসাম্য রেখে আপনারা এগোচ্ছেন কি? খুব ডিফিকাল্ট কাজ। তার কারণটা হচ্ছে যে হ্যাঁ, যখন একটা প্রাইভেট সংস্থা চালাতে হয় তখন ডেফিনেটলি প্রফিট মার্জিন রাখতেই হয়, এবং তা না হলে আপনি সেই কাজটা করতে পারবেন না যেটা আপনি করতে চাইছেন। তো আমরা ব্যালেন্স করি কিভাবে, যে আমরা চেষ্টা করি আমাদের সাপ্লাই চেইন কস্টটাকে অপটিমাইজ করতে, আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারটাকে অপটিমাইজ করতে, এবং আমরা খুব ভেরি নেগলিজেবল প্রফিট মার্জিনের উপর কাজ করি, যাতে আমরা জানি যে যদি নেগলিজেবল প্রফিট মার্জিনের উপর কাজ করা হয়, কিন্তু যদি স্প্রেডটা অনেকটা বেশি হয় তাহলে ওভারঅল মুভমেন্টটা অনেক বেটার হবে। তো আমরা খুব প্রফিট এফিশিয়েন্টভাবে কাজ করি, খুব লিন ম্যানেজমেন্টে আমরা কাজ করি। আমরা মানে অন্য অনেক কোম্পানিরা হয়তো খুব হেভি ম্যানেজমেন্টে কাজ করে, আমরা তা না, আমরা খুব লিন ম্যানেজমেন্টে, খুব লিন ম্যান পাওয়ারে কাজ করি, হাই লেভেল অফ অটোমেশনে কাজ করি, যাতে আমাদের ওভারঅল ব্যালেন্সিংটা ভালো থাকে। অনলাইন ফার্মেসি এখন তো ভীষণভাবে প্রচলিত, যাদের পক্ষে স্টোরে গিয়ে কেনা সম্ভব হচ্ছে না তারা হয়তো অর্ডার দিয়ে বাড়িতে আনিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে দাওয়া ইন্ডিয়া কি ভাবনা চিন্তা নিয়েছে? হ্যাঁ, ভাবনা চিন্তা নেওয়া আছে, এবং তার পেছনে কাজও চলছে। কিন্তু আমাদের বরাবরই পরিকল্পনা ছিল যে আগে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছই। সাধারণ মানুষ যখন তারা দেখতে পাবে যে হ্যাঁ সত্যি দাওয়া ইন্ডিয়া ওষুধ খেয়ে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে, খুব ভালো ওষুধ, খুব অ্যাফোর্ডেবল ওষুধ, তারপরে আমরা অনলাইনে আসবো, এবং সেটাই আমাদের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটা মাথায় রেখেই আমরা কিন্তু এগোচ্ছি, এবং খুব শিগগিরই আপনি আমাদের অনলাইনেও পাবেন। তার মানে এখন আপনারা স্টোরে আছেন, পরবর্তী সময়ে অনলাইনে খুব শিগগিরই। এক্ষেত্রে যে বাজারে তো একটা প্রতিযোগিতা চলে বিভিন্ন ফার্মেসির মধ্যে, সেই প্রতিযোগিতার সম্মুখীন কি আপনারা হচ্ছেন? হ্যাঁ, 100 বার। এবং শুধু তাই নয়, মানে বাজারে তো ম্যাক্সিমামই ব্র্যান্ডের ওষুধ, এবং সাধারণ মানুষরা যে কী দুঃখে আছে ব্র্যান্ডের ওষুধ, মানে যারা অ্যাকচুয়ালি এই লেভেলে যাচ্ছে। কারণ আমি গ্রামে পঞ্চায়েতের একদম গ্রামের ভেতরে কাজ করি, আমি জানি সাধারণ লোকেরা সত্যি অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু বড় বড় ওষুধের দোকান যারা ব্র্যান্ডের ওষুধ নিয়ে ব্যবসা করছে, কিন্তু সাধারণ মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারে না। তো আমরা যখন এখানে এই জায়গায় আমরা কাজ করছি, একই সিমিলার মলিকিউল দিচ্ছি একটা মাচ লোয়ার কস্ট, ডেফিনেটলি কম্পিটিশন তো থাকবেই, কিন্তু
আমার মনে হয় সব থেকে যেটা বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে এন্ড কনজিউমার বা পেশেন্ট, তারা এখন বুঝতে পেরে যাচ্ছে যে না, সত্যি জেনারিক মেডিসিন ইজ দ্য নেক্সট ওয়ে ফরওয়ার্ড ফর ইন্ডিয়া। এবং এক্ষেত্রে তো একটা সময় আমরা দেখেছিলাম যে সরকারি তরফে বলা হয়েছিল ডাক্তারদের জেনারিক মেডিসিনের কথা প্রেসক্রাইব করার জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা সফলও হয়েছে। পরবর্তী সময় কি আপনার মনে হয় যে এই সচেতনতাটা ডাক্তারদের মধ্যেও থাকা উচিত এবং এটা আরো বাড়ানো উচিত? সরকার তো বিগত 5-6 বছর ধরে একই কথা বলে আসছে এবং সরকার চেষ্টাও করছে, কিন্তু প্রত্যেক কটা ডাক্তারকে এবং ডাক্তারের উচিত যে তারা যেন মলিকিউলটা লেখে। আজকে আমি একটাই কথা প্রত্যেক জায়গায় বলি যে সরকার সরকারের কাজ করছে, কিন্তু মানুষ হিসেবে যদি সেই সচেতনতা বোধ আমাদের না আসে তাহলে খুব মুশকিল। একটা ফিজিশিয়ান বা একটা ক্লিনিশিয়ান যদি তার এত বলা সত্ত্বেও তারা যদি ব্যান্ড লেখে, তখন আর সরকার আর কি করবে? তাহলে সরকারের একটাই করা উচিত হচ্ছে ম্যান্ডেট করে দেওয়া যে ভাই যদি তোমাকে মলিকিউল লিখতেই হবে, এবং সেই ম্যান্ডেটটা আমার মনে হচ্ছে সেই সময় এসে গেছে যে সরকার মাস্ট ইম্পোজ অল দ্য ডক্টরস যে আপনাকে মলিকিউল লিখতেই হবে। এবং আপনি যেটা বললেন যে মানে আপনি নিজে গ্রামীণ অঞ্চলগুলোতে গিয়ে মানুষদের সঙ্গে কাজ করেন, সেখান থেকে তো একটা অনুপ্রেরণা পান আরো ভালো কাজ করবার জন্য, সেটা যদি একটু দু একটা। 100 বার, মানে আমরা যেমন আমাদের একটা প্রজেক্ট আছে #চেঞ্জ বলে, যেখানে আমরা ওমেন মেনস্ট্রুয়েশন নিয়ে কাজ করি। গ্রামে গ্রামে গিয়ে আমরা যখন কাজ করতে আরম্ভ করেছিলাম, আমরা দেখেছিলাম যে ওমেন মেনস্ট্রুয়েশন একটা বড় সাবজেক্ট, যেখানে খুব ডিস্ট্রেসে আছে ওমেনরা। তো আমরা সেই জন্য সমগ্র ভারতবর্ষে একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, ওমেন মেনস্ট্রুয়েশন বাই #চেঞ্জ, যেখানে আমরা তাদের স্যানিটারি ন্যাপকিন ফ্রি দিচ্ছি, যাদের আমরা এডুকেশন দিচ্ছি যে কী করে ওমেন মেনস্ট্রুয়েশন হ্যান্ডেল করতে হয়। কিন্তু আমি যেহেতু পার্সোনালি গ্রামের ভেতরে গিয়ে কাজ করি, বা আমি যেহেতু পার্সোনালি ফিল্ডে আছি, আমি দেখি যে যখন তারা দেখতে পাচ্ছে যে হ্যাঁ সত্যি তো একটা ওষুধ হয়তো 100 টাকা নয়, মাত্র 5 টাকায় পেয়ে যাচ্ছে এবং তারা সুস্থ হয়ে উঠছে, তাদের যে আনন্দ, সেই আনন্দটা আপনি যতক্ষণ তার সাথে কাজ করবেন বুঝতে পারবেন না। এবং আমি যেহেতু এতটাই ডিপে কাজ করি, সেই জন্য আমাকে প্রচুর গ্রাম পঞ্চায়েতের লোকেরাও চেনে, যে যখনই আমি যাই এবং তারা হয়তো বাড়িতে নিয়ে গিয়ে চা খাওয়ালো, তারা হয়তো বললো না আপনি বসুন, আপনি একটু জল খান, এবার তারা হয়তো সে 2টো রুটি আর গুড় খাওয়াবে, কিন্তু সেইটার মধ্যে যে ভালোবাসা আছে, কারণ তারা জানে যে যদি কোনো যন্ত্রণা হয় আমরা আছি, সেটা একটা আলাদা অনুভূতি অলটুগেদার। এখন দেখতে পাচ্ছি এআই আর ডেটা সায়েন্স একটা বিপুল পরিবর্তন আনছে বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো এই ফার্মাসি ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কি কোনো একটা বুস্ট আপ পাচ্ছেন এআই ডেটা সায়েন্স থেকে? হ্যাঁ, আমরা এআই আর ডেটা সায়েন্স শুধু না, আমরা ব্লকচেনের উপরও কাজ করছি, এবং শুধু তাই না, আমরা একটা জায়গায় কাজ করছি যেখানে মেটা এআই এর উপর কাজ করি। যেখানে কি হয় যে ধরুন আপনি জানেন যে একটা পেশেন্ট এই ওষুধগুলো রেগুলার খায়, ক্রনিক পেশেন্ট, গ্যাস্ট্রোনেফ্রো, পিডস, ডায়াবেটিক যাই হতে পারে, সেই পেশেন্টটাকে কি করে আপনারা হসপিটালের সাথে ইন্টিগ্রেট করবেন, এবং সেই পেশেন্টটার যদি হঠাৎ কিছু দরকার হয় অ্যালার্ট কীভাবে আসবে এবং সেই মেডিসিনটা কীভাবে যাবে। এটা ছাড়া ধরুন একটা হসপিটাল থেকে কোনো পেশেন্ট ডিসচার্জ হচ্ছে, আইপি পেশেন্ট, সেই পেশেন্টের সাথে কি করে ফার্মাসি ইন্টিগ্রেট হবে যাতে সেই পেশেন্টটাকে দাঁড়াতেই না হয়, বয়স্ক পেশেন্ট তাকে দাঁড়াতেই না হয় ওষুধ নেবে, সে হয়তো বাড়ি চলে গেল, এবার সেই ওষুধটা বাই রুটেড, এবার সেই প্রেসক্রিপশনটা ফার্মাসিতে হিট করলো, ফার্মাসি অটোমেটিক্যালি তাকে হোম ডেলিভারি দিয়ে দিল, তারপর তাকে রিমাইন্ডও করাতে হচ্ছে না যে প্রত্যেক মাসে হয়তো সেটা চলে যাচ্ছে। তো এআই ইন টোটালিটি ইজ ওয়ার্কিং ভেরি গুড, বাট ভারতবর্ষ সত্যি কথা বলতে কি এখন অনেক পিছিয়ে আছে, কারণ হচ্ছে আগে দরকার আমাদের গ্রাম অঞ্চলগুলো ঠিক করা, যে সাধারণ লোক যাতে রুটি, ভাত, ডাল, তরকারি পেতে পারে, তারপরে আসবে এআই। এবং এলাকা ভিত্তিক যে অসুখগুলো আমরা দেখতে পাই বিভিন্ন এলাকার ক্ষেত্রে, সেগুলোও নিশ্চয়ই এই টেকনোলজিগুলোকে ব্যবহার করে আরো অনেক বেশি আইডেন্টিফাই করা যায়। করা যায়, এবং তার উপর অনেক কাজ চলছে। যারা উদীয়মান উদ্যোক্তা আছে তাদের জন্য কিছু বলতে চাইবেন? আমি এটাই বলতে চাই যে কাজটা করবেন জেনুইন ভ্যালু দিয়ে করবেন, মানে এরম করবেন না যে শুধু টার্নওভার বাড়বে বলে অর্গানাইজেশন চালাচ্ছেন। যখন কেউ অর্গানাইজেশন চালায় জেনুইন সেন্স অফ ইন্টেন্ট অ্যান্ড গুড নোট অফ ভ্যালু, তখন অর্গানাইজেশন থাকে না, তখন সেটা কর্পোরেট এন্টারপ্রাইজ তৈরি হয়। এবং আমি যে কোনো এরকম যারা এন্টারপ্রেনিয়র হতে চায়, যারা চায় সেই চেঞ্জটা আনতে, আমি অলওয়েজ বলি ডু উইথ দ্য রাইট ইন্টেন্ট। যখন আপনার ইন্টেন্ট কারেক্ট হবে তখন দেখবেন একটা ক্রান্তি তৈরি হয়। আর যদি ইন্টেন্ট ভুল হয়, আপনি শর্ট টার্ম অর্গানাইজেশন বানাবেন কিন্তু সেই ভ্যালু বেসড অর্গানাইজেশন তৈরি হয় না তখন। এবং দাবা ইন্ডিয়াকে তো আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনার একটা গোটা টিম আছে, কিভাবে এই লিডটা করেন? আমার মনে হয় আমার টিম প্রচুর কাজ করে, আমার খুব ভালো টিম আছে।
আমরা সবাই একসাথে কাজ করি। আমি টিমের একজন, আই এম জাস্ট ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য টিম। আমার পুরো টিম অ্যাকচুয়ালি এই কাজটা করছে, আমি একা কাজ করছি না। যা আপনি দেখছেন, যা যা প্রগতি হচ্ছে দাওয়া ইন্ডিয়া, যা মুভমেন্ট হচ্ছে, এভরিথিং ইজ ডান বাই টিম। আপনাদের তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর কপিল দেব, আপনারা কেন তাকে পছন্দ করলেন? আমরা ভেবেছিলাম আমরা এমন একজনকে নেব যে নট অনলি এক্সপিরিয়েন্সড, বাট যে নিজে প্রুভ করেছে থ্রু দ্য ভ্যালিউ বেসড অফ ক্রিকেট বা বলিউড তো আমাদের ভারতবর্ষে একটা দুটো বড় বড় জায়গা। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে নো, হি ইজ দ্য রাইট ফিটমেন্ট ফর আস। আগামী দিনে রিটেল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এটাকে কোন জায়গায় দেখছেন আপনি? ভারতবর্ষ যদি বলেন, আমি দেখছি যে ভারতবর্ষে জেনারিক আরও বেশি আসবে এবং রিটেল ফার্মাসি ইন্ডাস্ট্রির মধ্যে অনেক বেশি কনসলিডেশন হবে। তবে ফর দাওয়া ইন্ডিয়া আমরা একটাই আমাদের এখন অবজেক্টিভ, যে আমরা ভারতবর্ষে এতটাই স্প্রেড করব ভালোভাবে যাতে সাধারণ মানুষ এর যে বেদনা, যে তারা ওষুধ অ্যাফোর্ড করতে পারে না, সেইটা চলে যাবে। অ্যান্ড উই উইল বি দ্য বেস্ট অর্গানাইজেশন ইন ইন্ডিয়া ইন টার্মস অফ কালচার। স্যার, জেনারেলি আমরা দেখি না যে বাঙালিরা খুব ব্যবসার ক্ষেত্রে উৎসাহী। তো আপনি একটা এত বড় রিটেল চেনের গ্রুপ সিইও, এই হিসাবে কি বলবেন যে বাঙালিরা ব্যবসা করতে পারে? দেখুন, আমার মনে হয় যে বাঙালিরা কিন্তু সব থেকে ভালো নেতৃত্ব করতে পারে। আমরা দেখেছি অমর্ত্য সেন থেকে মাদার টেরেসা, মানে উই হ্যাভ সিন, আমরা দেখেছি যে নেতাজি সুভাষচন্দ্র বোস, আচার্য জগদীশ চন্দ্র বোস, বাঙালিদের নেতৃত্বর কিন্তু একটা খুব ধারালো জায়গা আছে। অতএব এবং আমি যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখি, আমি দেখি যে প্রচুর বাঙালিরা আছে যারা কিন্তু খুব উঁচু লেভেলে কাজ করছে। তো আমার মনে হয় ইয়েস, বাঙালিদের সেই পোটেনশিয়াল মানে শুধু এখানে না, মানে ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে। তো সেটা তো, এবং সেটাই থাকা উচিত। এবং আপনার কোম্পানি যে এত ভালো একটি উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে সঙ্গে ওমেন এম্পাওয়ারমেন্ট এখন একটা আমাদের ভারতবর্ষে একটা মুখ্য বিষয়, সেটা আপনার কোম্পানি কিভাবে দেখে? আমরা খুব বিলিভ করি এটা, এবং ম্যাক্সিমাম কোম্পানি কথা বলে কিন্তু তারা করে না। এবং আমি ডেটা দিয়ে বলবো যে আমাদের যখন ধরুন 1 বছর আগে আমাদের ওভারঅল ফার্মাসিস্টস যারা আছে, দেওয়ার রাফলি 2.5% মহিলা ছিল। 6 মাস আগে যখন আমরা ডেটা অ্যানালিসিস করেছি, আমরা ফোকাসটা শুরু করেছিলাম রাফলি 7.5%। অ্যাজ আই স্পিক এখন অলমোস্ট 19.2% উইমেন এমপ্লয়িজ ইন দ্য ফার্মাসি। সেটা একটা হিউজ চেঞ্জ। এবং এই যে চেঞ্জটা কিন্তু আমরা খুব মাইনিউট ফোকাস করে এনেছিলাম। ইনফ্যাক্ট গ্রুপ সিওস অফিসও আমাদের উই হ্যাভ লট অফ উইমেন কালিগস। ওভারঅল একটা অর্গানাইজেশন লেভেলে আমাদের প্রচুর উইমেন কালিগস আছে, এবং আমরা কিন্তু উইমেনদের সেম অ্যামাউন্ট অফ রেসপেক্ট দিই যেটা মেন, মানে ইনফ্যাক্ট তাদের গ্রো করবার জন্য তাদের সেম লেভেল অফ গ্রোথ পায় দ্যান ম্যান। কোনো ডিফারেন্সিয়েশন হয় না আমাদের। এটা ছাড়া আমাদের হ্যাশট্যাগ চেঞ্জ বলে একটা প্রোগ্রাম সারা ভারতবর্ষ চলছে, যেখানে আমরা কিন্তু মহিলাদের সাথে কাজ করছি যে যা স্পেসিফিক এরিয়াতে যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয়, দে ক্যান রিচ আউট টু আস। কারণ ডোমেস্টিক ভায়োলেন্সটা একটা এতটাই বড় আকারে চলছে এখন যে অনেকে কিন্তু সাইকোলজিক্যাল প্রেশার হলেও তারা বলে না, এগিয়ে আসে না। তো সেখানে আমরা কাজ করছি। আমরা উইমেন মেনস্ট্রুয়েশন নিয়ে কাজ করছি। তো এরকম প্রচুর প্রোগ্রাম চলছে যাতে আমরা ওভারঅল আমরা কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টটাকে বিলিভ করি, শুধু নয়, আমরা কিন্তু সেটাকে এক্সিকিউটও করি। আমাদের ওষুধের বিষয়টা নিয়ে আলোচনা করলাম, কিন্তু পশু পাখি যারা পেটস থাকে আমাদের বাড়িতে, তাদের ক্ষেত্রেও একটা চিকিৎসা এবং মেডিসিনের প্রয়োজন হয়, সেটাও অনেক ক্ষেত্রে ব্যয় সাপেক্ষ হয়। তাদের জন্য কি কোনো ভাবনা চিন্তা আছে? আমরা যেটা করি, আমাদের একটা হ্যাশট্যাগ পেট কেয়ার বলে প্রোগ্রাম আছে। হ্যাশট্যাগ পেট কেয়ারটা একটা এত সুন্দর প্রোগ্রাম, যত দাওয়া ইন্ডিয়া কোকো স্টোর আছে, যেমন ধরুন এখন বর্ষাকালে আমরা দেখি রাস্তার কুকুরগুলো দেখবেন ভিজে কাক হয়ে থাকে, মানে আপনি যদি ট্রেনে করে যান বা আপনি যদি বাসে করে যান দেখবেন। তো সেই জন্য আমাদের যত কোম্পানি ওন স্টোর আছে, সবকটা দোকানের সামনে একটা ছোট্ট ঘর বানানো আছে। হয়তো স্টোরটা দেখতে খারাপ হতে পারে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। সেইখানে যাতে যারা কুকুররা বা বেড়ালরা যারা ভিজে যাচ্ছে, তারা কিন্তু এসে ওখানে আশ্রয় নিতে পারে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। যখন গ্রীষ্মকাল হয়, সেখানে আমাদের ওয়াটার বোলস আর ফুড দেওয়া হয়। তো আমরা খুব বিলিভ করি যে এমপ্যাথি বা কেয়ার পয়সার ট্রানজ্যাকশনে হয় না, সেটা কিন্তু এটা অলওয়েজ টপ ডাউন অ্যাপ্রোচ। এবং
অ্যাক্রস কান্ট্রি যখন আমরা এরকম একটা প্রোগ্রাম চালাই না, তখন মানে আমরা দেখতে পাই যে যখন খুব খুব কাঠফাটা গরম, আর আমরা 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 প্রত্যেক কটা স্টোরে, আর কারণ আমাদের স্টোর তো সারা ভারতবর্ষে, যখন যখন সবাইকে জল দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে ডেইলি বেসিস, এখন মনসুনের সময় যখন ছোট্ট ঘর বানানো হচ্ছে যাতে ওরা এসে থাকতে পারে, এটা একটা কমপ্লিট ডিফারেন্ট রিভলিউশন। বড় বড় রিটেল দোকানরাও কিন্তু এটা করে না, যাদের হয়তো অনেক বড় বড় রিটেল দোকান আপনারা ঘুরে দেখতে পারেন, তারাও কিন্তু করে না। কিন্তু আমরা এটা করি কারণ আমরা এটা বিশ্বাস করি যে আনলেস ইউ নো হাউ টু টাচ লাইফ, ইউ ক্যানট লিড ইউর লাইফ। একদম, আপনি যে কথাটা বললেন যে আপনারা যে সেক্টরটায় আছেন সেখানে যত্ন একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো সেখান থেকে জানতে চাইবো এই যে জেনেরিক মেডিসিনের কথা আমরা বলছি, তার যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত করতে আপনারা কি? আমরা অলওয়েজ এনশিওর করি যে আমাদের যে জেনেরিক মেডিসিন যেগুলো দোকানে, দ্যাট কামস ফ্রম দ্য বেস্ট অফ ম্যানুফ্যাকচারিং ইউনিটস উইথ অল দ্য রেজিস্ট্রেশনস, রেগুলেশনস, লাইসেন্সেস। তো কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর আস। তো দিজ আর হাইলি এফিশিয়েন্ট অন কোয়ালিটি নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা যদি ভাবি যে আমি আমার শহরে একটা দাবা ইন্ডিয়ার স্টোর খুলতে চাই, সেভাবে কি করে অ্যাপ্লাই করব? সো দাবা ইন্ডিয়া ধরুন ফ্র্যাঞ্চাইজিও হয়, তো আমাদের ফ্র্যাঞ্চাইজি নাম্বার থাকে, ইমেলস থাকে, তারা ফ্র্যাঞ্চাইজ ইমেলস বা ওই নাম্বারে যদি রিচ আউট করে, তো দেন আমাদের ফ্র্যাঞ্চাইজি টিম তাদের যোগাযোগ করেন, যদি ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, দেন দে ক্যান ওপেন আ স্টোর। কি ক্রাইটেরিয়া আছে? ক্রাইটেরিয়া থাকে, ধরুন স্টোরের একটা সাইজ হতে হবে, মানে যে ফার্মাসিস্ট থাকতে হবে বা ফার্মাসিস্ট রিক্রুট করতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম এই ওষুধ রাখতেই হবে, এরকম তো নয় যে একটা স্টোর নিয়ে স্টোর খালি রাখলো, তাহলে তো হবে না। তো এরকম অনেক ক্রাইটেরিয়াস আছে, তো তারা যদি ক্রাইটেরিয়াসগুলো ফুলফিল করে, তো দেন দ্য প্রবাবিলিটি কামস। আমরা যদি আপনার কোম্পানির কালচার নিয়ে জানতে চাই একটু, মানে কি পরিবেশে আপনার এমপ্লয়িরা কাজ করছে সেটা সম্পর্কে যদি জানান। কোম্পানি কালচার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা বিশ্বাস করি। আমরা বিলিভ করি যে আমাদের প্রত্যেক এমপ্লয়ি দে মাস্ট ফার্স্ট বি হ্যাপি। এবং খুব কম সংখ্যক অর্গানাইজেশন আছে, শুধু ভারতে না, মানে সমগ্র পৃথিবীতে, যারা হ্যাপি এমপ্লয়িজ ক্রিয়েট করতে চায়। তো আমাদের অলওয়েজ অবজেক্টিভ থাকে দ্যাট এভরি এমপ্লয়ি শুড বি হ্যাপি। এবং যদি কোনো এমপ্লয়ি পারফর্মও না করে, আমরা কিন্তু কোনো ডিসিশন নেওয়ার আগে তাকে বহুবার ট্রেনিং দেওয়া হয়, বহুবার আমরা তাদের ওরিয়েন্টেশন করি, মেন্টরিং করি, এবং আমরা খুব ডিপ ডাইভ যাই কালচারে। এবং আমাদের কালচারটা এতটাই ট্রান্সপারেন্ট যে রাইট ফ্রম দ্য লোয়েস্ট স্টাফ টু দি হাইয়েস্ট স্টাফ, প্রত্যেকটা লেভেলে কিন্তু রেসপেক্ট একইভাবে পায়। এরকম কিছু নয় যে সে লোয়েস্ট স্টাফ বলে কেউ হয়তো খুব উঁচু গলায় তার সাথে কথা বলছে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড। তো সেই জন্য কী হয়, আমরা রেভিনিউ ড্রিভেন অর্গানাইজেশন বানাই না, আমরা ভ্যালু ড্রিভেন অর্গানাইজেশন বানাই। কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে অলমোস্ট 99.99% কোম্পানি হচ্ছে রেভিনিউ ড্রিভেন কোম্পানি, যারা শুধু দেখবেন মাসের শেষে হিসাব করে যে কত টাকা টার্গেট ছিল, কত টাকা হলো, কত টাকা প্রফিট হলো। কিন্তু আমরা ভেবে চালাই না, আমরা আমাদের যে প্ল্যানোগ্রামটা ওটা থাকে হচ্ছে যে আমরা কতটা বেশি আমরা অ্যাক্টিভিটি করতে পেরেছি, কতটা কালচার ডেভেলপ করতে পেরেছি। অফকোর্স রেভিনিউ ইজ আ বাই প্রোডাক্ট অফ দ্যাট। যদি একটা ভালো কোম্পানি তৈরি করা যায় না, রেভিনিউ বাই প্রোডাক্ট হয়ে যায় তখন। কিন্তু আনফর্চুনেটলি ইন্ডিয়াতে এরকম হয় না। ইন্ডিয়াতে 99% companies are all revenue driven. কিন্তু for us culture is the priority and culture will stay as a priority. যতদিন আমি অন্তত দাবা ইন্ডিয়া আছি, কালচার উইল স্টে অ্যাজ আ প্রায়োরিটি টু এনশিওর যে আমি যে কোনো জায়গায় আমি পার্ট নিয়েছি, আই অলওয়েজ এনশিওর দ্যাট উই ড্রাইভ আ ভ্যালু বেসড কালচার, যেটা বাড়িতে করা উচিত, যেটা আমি বিলিভ করি কান্ট্রিতে করা উচিত বা অর্গানাইজেশনে করা উচিত। কোভিড আগে একটা পিরিয়ড ছিল, কোভিড যখন এলো তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একটা বিপুল পরিবর্তন আসলো। সেক্ষেত্রে আপনাদের কোম্পানিকেও কি ওই জায়গায় যেতে হয়েছে, মানে ওই সংকটের মধ্যে পড়তে হয়েছে? হেলথ কেয়ার ইন জেনারেল ইজ আ এভারগ্রিন এরিয়া। তো হেলথ কেয়ার কিন্তু খুব বেশি যে ইম্প্যাক্ট হয়েছে তা নয়, বাট হ্যাঁ কম বেশি সব কোম্পানি ইম্প্যাক্টেড হয়েছে। অ্যান্ড আমরা গোয়িং ফরওয়ার্ড আমরা এটা এনশিওর করছি যে যদি এরম কোনো মহামারী কখনো হয়, অফকোর্স কেউ চায় না এর মহামারী হতে, যাতে হাউ ওয়েল উই আর প্রিপেয়ার্ড ফর দ্যাট, সেইটারও আমাদের ব্লুপ্রিন্ট তৈরি আছে। এবং আগে তো মানুষ এতটা হাইজিন নিয়ে ভাবতো না, যেটা কোভিডের পরবর্তী সময় ভাবনা চিন্তাটা করে। তো আপনারাও নিশ্চয়ই সেই জায়গাটায় খুব ফোকাস করেন, একদম। সেই জন্য আমাদের পার্সোনাল হাইজিনের বিষয়গুলো। সেই জন্য আমাদের দোকানে কিন্তু শুধু ওষুধ পাওয়া যায় তা না, আমাদের দোকানে ওষুধ, ওটিসি, আদার কসমেটিক সব কিছু পাওয়া যায়, যেখানে মানে প্রচুর প্রোঅ্যাক্টিভ জিনিস পাওয়া যায়, যাতে ওই মানে ভাইটামিনস, সাপ্লিমেন্টস,
ওই রকম জিনিস, যাতে ইটস নট অনলি দ্য রিয়াক্টিভ মেডিসিন বাট ইউ অলসো হ্যাভ প্রোঅ্যাক্টিভ আইটেমস। আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনারাও যে আলোচনা শুনলেন এতক্ষণ ধরে দাবা ইন্ডিয়া সম্পর্কে, জেনেরিক মেডিসিন সম্পর্কে, এখনও যে সচেতনতা আপনাদের মধ্যে নেই, আগামী দিনে আমাদের ভারতবর্ষে সেই সচেতনতা তৈরি হবে, এই লক্ষ্য নিয়েই আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।